আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজকে কথা বলতে চাই, আপনারা নিশ্চয়ই সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশের ব্যাংকগুলো, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো গ্রাহকদের উপরে 14 প্রকারের নতুন নতুন চার্জ আরোপ করতে যাচ্ছে। এবং এটি এমন একটা ব্যবস্থা যাতে ব্যাংকে টাকা রাখাটা একটা অপরাধের শামিল হয়ে দাঁড়াবে এরকম, এবং যত লেনদেন ততই যেন শাস্তি, এরকম একটি ব্যবস্থা করছে ব্যাংকগুলো। টাকা তুলতেও টাকা চার্জ দিতে হবে, অ্যাকাউন্ট মেনটেন করতে চার্জ দিতে হবে। এমনিতেই বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলোতে যে পরিমাণ গোপন চার্জ গ্রাহক থেকে কেটে নেওয়া হয় তা পৃথিবীর অন্য কোথাও হয় না। তার মধ্যে নতুন করে এরকম চার্জ আনতে যাচ্ছে ব্যাংকগুলো, এবং তারা তাদের সেবার মান বৃদ্ধি করবে না, নিজেদের দক্ষতা কর্মদক্ষতা বৃদ্ধি করবে না, নিজেদের বড় কর্তাদের অতিরিক্ত মুনাফা নেওয়া এবং বেতন বাড়া, বেতন সহ সুবিধা নেওয়া কর্তন না করে সব কিছু চাপাতে চাচ্ছে গ্রাহকদের উপরে। সেই নিয়ে আমাদের আলোচনাটা আমরা করতে চাচ্ছি যে ব্যাংকে নতুন 14 প্রকারের চার্জ, যত লেনদেন তত শাস্তি। নতুন চার্জ নিয়ে জনগণের যে উদ্বেগটা, একটা হলো নগদ উত্তোলন, নিষ্ক্রিয় হিসাব চালু করা এবং অন্যান্য সেবায় অতিরিক্ত ফি গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করেছে। একটা কথা হলো গ্রাহকদের নিজেদেরই অর্থ এটা, সেখানে বৈধভাবে উপার্জিত অর্থ তুলতে বা ব্যবহার করতে অতিরিক্ত চার্জ আরোপ ব্যাংকিং সেবার মূল উদ্দেশ্য কি প্রশ্নবিদ্ধ করে না? ব্যাংকে গ্রাহকই প্রধান সম্পদ। আধুনিক ব্যাংকিংয়ে বেশি লেনদেনকারী গ্রাহককে শাস্তি নয়, বরং বিভিন্ন সুবিধা এবং পুরস্কার দেওয়াই আন্তর্জাতিক স্বীকৃতি। অথচ আমাদের এখানে বলা হচ্ছে যত লেনদেন করা হবে তত তাকে সাজা পেতে হবে। ব্যাংকের যুক্তি হলো যে পরিচালনা ব্যয় বেড়েছে, প্রযুক্তিগত বিনিয়োগ করতে হবে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবকাঠামো উন্নয়নের খরচ মেটাতে নতুন চার্জ আরোপের কথা বলা হচ্ছে। এ বিষয়ে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের ব্যাংকগুলোর, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলোর যে শান শৌকত, যে অফিস, যেরকম আমি পৃথিবীর বহু দেশে এরকম অবস্থা দেখিনি। খুব সিম্পলভাবে সাধারণ অফিস থাকে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কিন্তু এমনকি মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব জায়গাও বাংলাদেশের এক একটা ব্যাংকের শাখা এক একটা প্রাসাদের মতন করে বানানো হয়। এই যে অবকাঠামো উন্নয়নের কথা বলা হচ্ছে, সেইখানে কেন সেই টাকা গ্রাহকদের কাছে নিতে হবে, সেটি একটি বড় প্রশ্ন। সাইবার নিরাপত্তা ব্যাংকের কাজের মধ্যে একটি, সেটা যেন গ্রাহকদের কাছ থেকে নেওয়া, আমার কাছে মনে হয় এটা ব্যবসায়িক এথিক্সের পরিপন্থী একটি কাজ। কারণ সাইবার নিরাপত্তা আছে বলে গ্রাহক সেখানে টাকা রাখছে। ব্যয়ের পুরো, তার মধ্যে যে এই যে ব্যয় হচ্ছে তার পুরো বোঝা গ্রাহকদের উপর চাপানো কি ঠিক হচ্ছে কিনা, সেটা নিয়েও ব্যাংকারদেরকে প্রশ্ন রাখতে চাই। খেলাপি ঋণ, অদক্ষ, অপচয় এবং দুর্বল ব্যবস্থাপনার খরচ গ্রাহকের উপর চাপানোটাই হয়তো তাদের দর্শন হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি দেশের বাইরের দিকে তাকাই একটু, তাহলে দেখি ভারতে তারা নানা ধরনের ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে এবং দ্রুত ডিজিটাল লেনদেন এবং ধন যোজনার জিরো ব্যালেন্স হিসাবে ব্যাংকিংকে অন্তর্ভুক্ত বাড়িয়েছে এবং পরিচালনা ব্যয় কমিয়েছে। অর্থাৎ যত পারে মানুষকে ব্যাংকিংয়ের ভিতরে নিয়ে আসার জন্য যত প্রকারের বিনামূল্যে সেবা দেওয়া যায়, ভারতের ব্যাংকগুলো কিন্তু তাই করছে। কেনিয়াতে এমপাসা এবং এজেন্ট ভিত্তিক সেবা করে শাখা এবং এটিএমে ব্যয় কমানো এবং নতুন গ্রাহক অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্য এবং ইউরোপে দেখা যাচ্ছে যৌথ এটিএম নেটওয়ার্ক, অর্থাৎ একটি ব্যাংকের একটি এটিএম নয়, অনেকগুলো ব্যাংকের একটা এটিএম করে খরচ তারা কমিয়ে আনছে। এবং এটা কিন্তু মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশে করেছে, যে তারা তাদের এখন যে আর্থ স্টেশনগুলো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলো তারা কিন্তু কমন করে নিয়ে আসছে। এতে করে যেটা হয় যে যৌথ এটিএম যদি করতে পারে, তাহলে শাখা এবং এটিএমের ব্যয় কমানো ব্যাংকগুলোর পক্ষে অবশ্যই সম্ভব হবে, এবং সেটি করাটাই যৌক্তিক বলে মনে হয়। জায়গায় জায়গায় এক জায়গায় 5টা ব্যাংকের এটিএম না থেকে 5টি ব্যাংকের একটি এটিএম, সেটাই কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। অস্ট্রেলিয়াতে ভিন্ন বিষয়। ব্যয় বাড়লে আগে প্রতিষ্ঠানের দক্ষতা, জবাবদিহিতা, নির্বাহীদের কর্মদক্ষতার উপর গুরুত্ব দেওয়া হয়। সরাসরি গ্রাহকদের উপরে কোনো ফি চাপানো হয় না। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকেরও সেই জায়গাটা আসা উচিত, এবং ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরও সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত যে তাদের কর্মদক্ষতা কতটুকু, সক্ষমতা কতটুকু, তারা কতটুকু খরচ কমাতে পারছে সেটা গ্রাহকের উপরে না চাপিয়ে। বাংলাদেশের ব্যাংকগুলোর উচিত গ্রাহকদেরকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা। ডিজিটাল পেমেন্ট বাড়ালে কাউন্টার ভিত্তিক সেবার চাপ এবং পরিচালন ব্যয় অনেক কমবে, এবং আমার ধারণা সক্ষমতাও ব্যাংকগুলোর অনেকখানি বেড়ে যাবে। আরেকটা হলো
ব্যাংকাররা প্রায় বিভিন্ন বিদেশি মডেলের কথা বলেন। আমি তো কয়েকটির কথা বললাম যেখানে খরচ কমানোর জন্য গ্রাহকদের উপরে চাপ দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী অন্যান্য দেশের সফল অভিজ্ঞতায় অংশগ্রহণ করা উচিত। অর্থাৎ বাইরের যে সমস্ত বেস্ট প্র্যাকটিস আছে সেগুলোকে বাংলাদেশে এনে প্রয়োগ করা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের কাস্টোডিয়ান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই ভূমিকা আছে। ডিজিটাল পেমেন্ট, ক্যাশলেস অর্থনীতি, অবকাঠামো ভাগাভাগি ভিত্তিক আরও অনেক কিছুকে উৎসাহিত করে গ্রাহক, ব্যাংক এবং আর্থিক অন্তর্ভুক্তির অর্থাৎ ইনক্লুসিভ ব্যাংকিংয়ের যে কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের উচিত সেই দিকে দৃষ্টি রাখা। গ্রাহকদের উপরে অতিরিক্ত চাপ বাড়ালে এমনও গ্রাহক আছেন যারা ব্যাংকে টাকা আসলে রাখবেন না। বিপুল সংখ্যক মানুষ যদি ব্যাংক থেকে টাকা তুলে নেয় তাহলে ব্যাংকগুলো কিন্তু বিপদে পড়বে। এমনিতেই বাংলাদেশের ব্যাংকিং খাত বড় ধরনের জটিলতার ভিতর দিয়ে যাচ্ছে। 5টি ইসলামী ব্যাংক তো ইতিমধ্যেই একটি ব্যাংকে পরিণত হয়েছে, আরও অনেকগুলো ব্যাংকের নাজুক অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে যদি গ্রাহকদের আস্থা এইভাবে আঘাত হানা হয়, আস্থার মধ্যে আঘাত হানা হয়, তাহলে ব্যাংকিং জগৎটা কোন দিকে যাবে সেটা ভাবা উচিত। ব্যাংকের দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি অতিরিক্ত ফি নয়, গ্রাহকের আস্থা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং গ্রাহক বান্ধব নীতিমালা। গ্রাহকদের উপরে চাঁদাবাজি নয়, বরং গ্রাহকদেরকে ভালোবাসা। এটাই হোক ব্যাংকের নীতিমালা। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।